আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচন শেষে চলছে গণনা। ভোট পড়েছে প্রায় ৭৮%। কারচুপির আশঙ্কা ছাত্রদলের। ভোট বানচালকারীদের পরিণতি হবে শেখ হাসিনার মতো, শিবির। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে থমথমে ক্যাম্পাস। সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সিনেট ভবনে ভিসির সাথে ছাত্রদলের উত্তপ্ত বাক্য বিনিময়। স্বচ্ছ ভোটের দাবি উপাচার্যের। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল। এবং নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য ৩০০টি গাড়ি কেনা হচ্ছে, অর্থ উপদেষ্টা। ২২টি দুর্বল ব্যাংক একীভূত করার কাজ করছে বাংলাদেশ ব্যাংক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডাকসু নির্বাচন শেষে এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। ভোট পড়েছে প্রায় ৭৮.৩৩%। শেখ মুজিবুর রহমান হল কেন্দ্রে ৮৭%, উন্নয়ন স্কুল ৮৫, বিজয় ৭১-৮৩, মহসিন হল ৮৩.৫, কার্জন হল ৮০, টিএসসি ও ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ৬৩% ভোট পড়েছে। উদয়ন স্কুল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এস.এম. শামীম রেজা জানান, তার কেন্দ্রে ৪টি হলের ভোট নেওয়া হয়েছে। রাত ৮টার মধ্যে ভোট গণনা শেষ করার লক্ষ্যে কাজ করছেন তারা। এদিকে নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চ্যানেল এস এর সাংবাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী ইকরামুল হক সায়েম। এবার যুক্ত হচ্ছি তার সাথে। সায়েম, ফলাফল নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কারো কোনো প্রতিক্রিয়া কি জানতে পেরেছেন? নাবিলা, আমি এই মুহূর্তে রয়েছি সিনেট ভবনের সিনেট মিলনায়তন। এইখানে মূলত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাংবাদিকরা অবস্থান করছেন, বিপুল সংখ্যক সাংবাদিক এখানে রয়েছেন, এখানে শিক্ষার্থীদেরও কেউ কেউ রয়েছেন। যদিও ফলাফল ঘোষণার কিন্তু আনুষ্ঠানিক কোনো কার্যক্রম এখানে এখনো শুরু হয়নি। মূলত এখনো কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে। সেই ভোট গণনা কার্যক্রম শেষ হলেই এই সিনেট ভবনে এসে আনুষ্ঠানিকভাবে হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হবে। চিফ রিটার্নিং কর্মকর্তা এবং উপাচার্য এসে এখানে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। কিন্তু এখনো পর্যন্ত এখানে সেরকম কোনো প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না। মূলত সবাই অপেক্ষা করছেন, অধীর আগ্রহে রয়েছে। সারা দেশের মানুষ যেরকম অধীর আগ্রহে রয়েছে, আমরাও কিন্তু রয়েছি। মূলত আপনি জানেন যে ৪১টি পদ, ২ সংসদ অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং একই সাথে হল ছাত্র সংসদ। কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৮টি পদ এবং হল ছাত্র সংসদের ১৩টি পদ, এই ৪১টি পদে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন এবং সেখানে ৬টি ব্যালট পেপার অর্থাৎ ৬টি ওএমআর ফর্মে মূলত শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এগুলোতে একসাথে ভোট দেওয়ার পর ৬টি ওএমআর ফর্ম তারা ব্যালট বক্সে ফেলেছেন এবং সেগুলো বাছাই করে নেওয়া হচ্ছে, অর্থাৎ এক একটি ব্যালট পেপারকে আলাদা করে নেওয়া হচ্ছে। আলাদা করে নিয়েই কিন্তু ওএমআর ফর্মগুলো ওএমআর মেশিনে দেওয়া হবে এবং সেজন্যই কিন্তু দেরি হচ্ছে। বাছাই প্রক্রিয়াটা অর্থাৎ প্রাথমিক যে বাছাই প্রক্রিয়া, ব্যালট পেপারগুলোকে আলাদা করে নেওয়া, সেখানেই মূলত দেরিটা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি কোনো কেন্দ্রে হয়তো হল ছাত্র সংসদের ভোট গণনা শেষ হয়ে গেছে বা কোনো কেন্দ্রে হয়তো কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শেষ হয়ে গেছে, কিন্তু এগুলো এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিছু কিছু ফলাফল এই রিটার্নিং কর্মকর্তার যেই অফিস এখানে চলে এসেছে, পাঠানো হয়েছে, কিন্তু এগুলো এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এবং আপনি জানেন যে স্ক্রিনে কেন্দ্রগুলোর বাইরে যে স্ক্রিন রাখা হয়েছে, সেই স্ক্রিনে কিন্তু ফলাফল প্রদর্শন না করা হলেও গণনা কার্যক্রম কিন্তু প্রদর্শন করা হচ্ছে এবং কেন্দ্রগুলোর বাইরে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থীরা রয়েছেন, প্রার্থীরা রয়েছে, প্রার্থীদের সমর্থকরা রয়েছে এবং এই সিনেট ভবনের নিচেও কিন্তু এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং প্রার্থীরা অনেকে আছেন, প্রার্থীদের সমর্থকরা রয়েছে। কিন্তু সব মিলিয়ে হয়তো আরো ঘন্টা ২-৩ সময় লাগতে পারে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানতে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রয়েছি। কিন্তু আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কিন্তু খুব ভালো একটি নির্বাচন আজকে হয়েছে। এখানে ৮০ ভাগের মতো ভোট কাস্ট হয়েছে, ৭৮%, এবং কোনো কেন্দ্রে, বেশ কয়েকটি কেন্দ্রে ৮০ ভাগের বেশি ভোট কাস্ট হয়েছে। এখানে সর্বোচ্চ আমরা দেখেছি যে ৮৮% ভোট কাস্ট হয়েছে এবং সর্বনিম্ন
62 থেকে 63% ভোট কাস্ট হয়েছে এবং বড় ধরনের কোনো অঘটন আমরা দেখিনি, কোনো সংঘাতের ঘটনা এখানে ঘটেনি। যদিও কিছু আচরণবিধি লঙ্ঘন নিয়ে কিছু অভিযোগ ছিল, পাল্টাপাল্টে কিছু অভিযোগ আমরা দেখেছি যে ভোট গণনার পরে, ভোট হওয়ার পরে, বিশেষ করে ভোট হওয়ার পরে ছাত্রদল এবং ছাত্র শিবিরের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে মূলত এই গণনা কার্যক্রমে যেন কোনো অস্বচ্ছ প্রক্রিয়া না হয় এবং নির্বাচন যেন শেষ মুহূর্তে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলেও ফলাফল প্রক্রিয়া যেন কোনোভাবে বানচাল না হয়, এই ব্যাপারে তারা তাদের দাবির কথা বলেছেন এবং কিছু কিছু বিষয়ে তারা সুনির্দিষ্ট অভিযোগও করেছেন। কিন্তু সব মিলিয়ে এখন আসলে অপেক্ষা যে আসলে জয় পরাজয় চূড়ান্তভাবে আসলে কার হচ্ছে, হল সংসদে কারা জয়ী হচ্ছেন, কেন্দ্রীয় ছাত্র সংসদে কারা জয়ী হচ্ছেন। বিশেষ করে এই ডাকসুর এই নির্বাচন শুধুমাত্র আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে না, সারা বাংলাদেশের মানুষ কিন্তু মুখিয়ে রয়েছেন যে এখানে আসলে ফলাফলটা কি আসছে। এবং আমরা কিন্তু বিভিন্নভাবে জানতে পারছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফলাফল বের হয়ে আসছে। অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে অমুক প্যানেল জয়ী হয়েছে কিনা বা অমুক বিপি পদে জয়ী হয়েছে কিনা, এই ধরনের নানান তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। কিন্তু স্পষ্ট বিষয় হলো যে এখনো পর্যন্ত এই রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ফলাফল ঘোষণা করেনি। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরগুলো ছড়ানো হচ্ছে, যে খবরগুলো আপনারা পাচ্ছেন, এগুলো কোনো ভিত্তি নেই। আমরা আনুষ্ঠানিক ফলাফল পাওয়া মাত্র আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ সাইম আপনাকে। পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দুই কেন্দ্রের ছাত্র শিবিরের ভিপি জিএস প্রার্থীর পক্ষে সিলমারা ব্যালট পাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। কারচুপির মাধ্যমে ফলাফল ব্যাহত করার শঙ্কা প্রকাশ করেন তিনি। আবিদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে 12টি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি হুঁশিয়ারি দেন, ভোট গণনায় কারচুপি করে ফলাফল ব্যাহত করার চেষ্টা করলে তার জবাব দিতে হবে সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয়ের আশা প্রকাশ করেন আবিদুল ইসলাম খান। রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে। নির্বাচনী কারচুপি করলেন, উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি, এখনো করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সার্বিকভাবে নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সাদিক কায়েম আরও বলেন, ডাকসু নির্বাচন জুলাই শহীদদের আকাঙ্ক্ষা। এই নির্বাচন সফল করা সবার দায়িত্ব। যারা নির্বাচন বানচাল করতে চাইছে তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সাদিক কায়েম আরও বলেন, ভোট বানচালকারীদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। তো সবকিছুই সবার কাছে পরিষ্কার। প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে। এখন যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্রদলের যেই আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ, তারা যে মত ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে। সুতরাং তারা যদি এই ধরনের পেশক্তি প্রদর্শন করতে চায়, আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশক্তিকে আমরা মেনে নিব না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। এ সময় ছাত্র দলের নেতাদের সাথে ভিসির বাদানুবাদ হয়। এক পর্যায়ে ভিসির প্রতি আনুষ্ঠানিক অনাস্থা জানায় ছাত্রদল। সেটি কথা বলেছি, সভাপতির সাথে কথা বলেছি। এরকম আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে, এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা-20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটটাও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী মুশফিকুর রহমান, যুক্ত হচ্ছে তার সাথে। মুশফিক,
ভোট গণনা নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? নাবিলা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টিএসসিতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মনিটরটি, এই মনিটরের মধ্যে কিন্তু ভোট গণনার যাবতীয় যে দৃশ্য সেটা কিন্তু দেখানো হচ্ছে এবং ভোট গণনার যে চিত্রটা আছে ভেতরে যাতে অস্বচ্ছ কোনো কিছু না ঘটে সেই জন্য কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই যে মনিটরটি আছে সেই মনিটরে আসলে ভোট গণনার চিত্রগুলো দেখানো হচ্ছে। আমরা দেখেছি যে টিএসসিতে কিন্তু সন্ধ্যার সময় বেশ সরগরম ছিল টিএসসি, উত্তপ্ত পরিবেশ ছিল টিএসসি এলাকায়, কারণ ভোট কারচুপির অভিযোগে কিন্তু ছাত্রদল মনোনীত যে প্যানেল সেই প্যানেলের যারা নেতাকর্মী আছে, বিশেষ করে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তিনি সহ তার যারা অন্যান্য প্যানেলের সদস্যরা ছিলেন বা সমর্থকরা যারা ছিলেন তারা কিন্তু আসলে এখানে আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন এবং আমরা যেটা দেখেছি তারা ভোট কারচুপির ব্যাপারে কিন্তু আসলে নানাভাবে স্লোগান দিয়েছে। ছাত্র শিবির প্যানেলকে উদ্দেশ্য করেও আসলে বেশিরভাগ স্লোগান কিন্তু দেওয়া হয়েছে এবং আমরা যেটা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে গেটটা ভেতরে একদম ভেতরে যে গেট আমি দেখাতে পারছি নিশ্চয়ই এখন এই গেটটা এখন কিন্তু ফাঁকা, তবে সন্ধ্যার সময় এইখানকার অবস্থা কিন্তু ভিন্ন ছিল। আসলে এখানে কিন্তু অনেক নেতাকর্মীরা বা ভোটাররা তারা কিন্তু সরগরম ছিল এখানে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদেরকে আস্তে আস্তে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেয় এবং আমরা দেখেছি ছাত্র দলের যে ভিপি পদপ্রার্থী তারা কিন্তু এখান থেকে বিক্ষোভ করতে করতে আসলে বেরিয়ে যায়। বিনিয়ামিন মোল্লা তিনিও কিন্তু এসেছিলেন এখানে, তিনিও ভোট কারচুপির যে ব্যাপারটা সেই ব্যাপারটায় অভিযোগ করেছেন এবং তাদের দুইজনেরই একটা একই রকমের অভিযোগ ছিল, সেটা হচ্ছে ভোট কেন্দ্র ভোট গ্রহণ শেষে যখন ভোট গণনা শুরু হয় তখন আসলে ব্যালট বাক্সটি মিডিয়ার সামনে খোলা হয়নি। এর জন্য আসলে তারা কিন্তু আসলে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভোট কারচুপির যে অভিযোগ সেটা করেছেন। নাবিলা, আমি বেশ কিছু তথ্য আরও দিতে চাই ডাকসু কেন্দ্রিক, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার শিক্ষকদের যে নেটওয়ার্ক আছে একটা সংগঠন, সেই শিক্ষক নেটওয়ার্ক থেকে কিন্তু আজকে সারাদিন ব্যাপী ডাকসু নির্বাচনে সকাল 8টা থেকে একেবারে বিকাল 4টা পর্যন্ত এবং তার পরবর্তী সময় ভোট গণনা যখন শুরু হয় তখন কিন্তু তারা পর্যবেক্ষণ করেছে পুরো ক্যাম্পাস জুড়ে এবং তারা কিন্তু নানা ধরনের অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগ কিন্তু এনেছেন নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন আছেন বা ডাকসুর যারা আয়োজক আছেন তাদের বিরুদ্ধে। বিশেষ করে তারা বলেছেন যে টিএসসি যে কেন্দ্র, এই কেন্দ্রটাতে কিন্তু রোকেয়া হলের শিক্ষার্থীরা আসলে ভোট দিয়েছেন বেশি এবং আপনি জানেন যে রোকেয়া হলের যে অনেক শিক্ষার্থী থাকার কারণে সেটা কিন্তু এখানে যে কলম ছিল ভোট দেওয়ার সেই কলম নির্ধারিত সেই কলম কালি শেষ হয়ে যাওয়ার পর বল পয়েন্ট কলম দিয়ে কিন্তু এখানে ভোট দেওয়ানো হয়েছে এবং সেই পর্যবেক্ষক দল দাবি করেছে যে ভোট গণনার মেশিন যদি বল পয়েন্ট কলমের কালি না গণনা করে তাহলে আসলে যে প্রার্থীকে তারা ভোট দিয়েছেন শিক্ষার্থীরা সেই প্রার্থী কিন্তু আসলে পেছনে পড়ে যাবে। এছাড়া 78%-রও বেশি ভোট কাস্ট হয়েছে আজকে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে এত কম সংখ্যক লোকবল নিয়ে আসলে এত বড় একটা নির্বাচন, এত অংশগ্রহণমূলক একটা নির্বাচন আয়োজন করা এটা কিন্তু আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা আসলে মনে হয় প্রস্তুত ছিলেন না যে এত উপস্থিতি হবে ভোটারদের, এর জন্য হয়তো বা লোকবল যেটা সেই লোকবল আসলে তারা রাখেননি। এছাড়াও বেশ কিন্তু অভিযোগ করা হয়েছে যে ভোট কেন্দ্রে আসলে ঠিক মতো ঢোকা এবং বেরোনো সেই সময় অনেকেই বেগ পেতে হয়েছে, এর ফলে কিন্তু ভোট কাস্টিংয়ের পরিমাণটা আরেকটু বাড়ানো যেত বলেছে এবং মেয়েদের ভোট কেন্দ্রের ব্যাপারে বলেছে যে তাদের ব্যাগ এবং মোবাইল রাখার ব্যাপারে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকায় আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু আর নীলক্ষেত এলাকায় আছেন তরিক ইসলাম। তারা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের পরিস্থিতি জানাবেন। প্রথমে চলে যাচ্ছি ইমদাদুল্লাহ বাবুর কাছে। ইমদাদ, শাহবাগ এলাকার অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শাহবাগ এলাকায় এখন পর্যন্ত
উৎসুক যে জনতা তার ভিড় কিন্তু আমরা এখনো ভেতরে ভোট কাউন্ট হচ্ছে অর্থাৎ ভোট গণনা চলছে, বাইরে উৎসুক জনতার ভিড় কিন্তু বাড়ছে। আমি একটু আমার সহকর্মী হাসিবুল হাসান স্ট্যালিনকে বলবো একটু আমাকে দেখানোর জন্য আপনার মাধ্যমে। আমার ঠিক ডান পাশে শাহবাগ মোড় এবং এখানটিতে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানটি পুরো এলাকাটি ফাঁকা করে দিয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে অনেক উদ্গ্রীব জনতা বা উৎসুক জনতা যারা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং তারা এখানে থেকে ভেতরের পরিস্থিতি জানার চেষ্টা করছেন। কেউ কেউ এখান থেকে ঢোকারও চেষ্টা করছেন, কিন্তু এর আগের খবরগুলোতে যেভাবে আমি আপনাকে জানিয়েছিলাম যে ভ্যালিড আইডি কার্ড ছাড়া অর্থাৎ পরিচয়পত্র ছাড়া কিন্তু কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীদেরও সেই ব্যবস্থাটি কিন্তু এখনও বলবৎ রয়েছে এবং এটি আগামীকাল সকাল 10টা পর্যন্ত বলবৎ থাকবে বলে আমাদেরকে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা দপ্তর। তো সেই অনুশাসনটি মেনে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এছাড়াও এখানে যারা রয়েছে জনতা যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুরোধ করছে এবং তাদেরকে বাঁশি ফু দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। তো বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু উৎসুক জনতার ভিড় বাড়ছে। তো এই ভিড় বাড়ার বিষয়টিকে কিন্তু মাথায় নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা ছক আঁকছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি এখানে অতিরিক্ত 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা এই মুহূর্তে শাহবাগ জাদুঘর যেটি আছে সেই জাদুঘর গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তো এখানে যারা ছিল উৎসুক জনতা তাদেরকে এখান থেকে সরিয়ে শাহবাগ মোড়ের দিকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর আবার তারা এই শাহবাগ থানার যে সামনে যে সড়কটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যে পথটি রয়েছে সেখানে চলে আসছেন, আবার তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবেই আর কি এখানকার পরিস্থিতি চলছে। এখানে একবার সরিয়ে দেওয়া হচ্ছে, একবার পুলিশ তাদেরকে সরাচ্ছে, আবার তারা চলে আসছেন, এরকম একটি পরিস্থিতি রয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা যেটি শুনতে পেয়েছি যে এখানে খবরটি জানতে পারলাম যে টিএসসির যে এলাকাটি রয়েছে সেখানে একজন বহিরাগতকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্ররা। তো কিভাবে তিনি প্রবেশ করলেন, তার পরিচয় কি, এগুলো বিষয়ে কিন্তু এখনো কোনো রকমের তথ্য আমাদেরকে দাপ্তরিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশের পরিস্থিতি যেটি বলা চলে যে ভোট গণনা কিন্তু ভেতরে যতটা সময় গড়াচ্ছে ততটাই কিন্তু মানুষের মধ্যে আগ্রহটি বাড়ছে আসলে ভেতরে যে গণনা সেই গণনাতে কারা এগিয়ে আছে, ফলাফলটা কি। আপনি কি একটু জানিয়ে রাখি যে গণনা যেটি চলছে সেটি কিন্তু সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে, কিন্তু ফলাফলটি জানানো হচ্ছে না। আপনি একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে কিছুটা উত্তেজনা মুহূর্ত তো আমরা দেখতে পাচ্ছি, চিল্লাচিল্লি একটু হচ্ছে, লোকজন বোধহয় ভেতরে ঢোকার আবার চেষ্টা করছেন, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আবারও সরিয়ে দিচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠিক ডান পাশে শাহবাগ মোড়ের দিকে কিছুটা উত্তেজনা আমরা দেখছি, লোকজনের ভেতরে ঢোকার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে যাদের আইডি কার্ড রয়েছে কেবল তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, আর যাদের আইডি কার্ড নেই তাদেরকে কোনো অবস্থাতেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সে কারণে লোকজন এখানে আসলে ভিড় করে দাঁড়িয়ে আছেন। আমি অনেকের পরিচয় জানার চেষ্টা করেছি, তারা কেউ তাদের সুনির্দিষ্ট পরিচয় দিচ্ছেন না। তবে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পেয়েছি তাদের গলায় তাদের বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ডটি রয়েছে তারা সেটি পরে এখানে এসে অবস্থান নিয়েছেন। তবে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ। ধন্যবাদ ইমদাদুল্লাহ বাবু আপনাকে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বহিরাগতদের প্রবেশে দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন ঢাবির শিক্ষার্থীরা। রিকশা প্রবেশ করতে না দেওয়ায় কিছুটা বিড়ম্বনা হলেও প্রশাসনের কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন তারা। মনির হোসেন তপু রিপোর্ট। সুষ্ঠুভাবে শেষ হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে অসাধ্যকেও সাধ্য করতে পারে, তা আবারও প্রমাণ করলেন তারা। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকেই কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হয় শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের। এই কঠোরতাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রায় দীর্ঘ অর্ধযুগ পর আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো সেই জায়গাতে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন সেই জায়গা থেকে আমি সাথে ওয়াইফ নিয়ে এসেছি, সেও আমার সাথে 2018-19 সেশনের আমি এমফিল করছি।
তো ওকে হচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই বিষয়টাকে আমি খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছি। এটা তো অবশ্যই দরকার ছিল, ভার্সিটি এলাকা অন্তত এটা তো নেসেসারি। জি, এখন তো কিছু করার নাই, রুলস তো রুলসই। যদি বলা যায় না দিবে না, তাইলে তো অবশ্যই হেঁটে যেতে হবে। যেহেতু এটা তো ভোগান্তি, আবার ভোট দিতে পারবো সেটা হচ্ছে উৎসব। যতক্ষণ পর্যন্ত না আমাদের ভোট কাউন্টিং শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে আমাদের যারা ডিপ্লয়েড আছে তারা কেউ যাচ্ছে না। আর আমরা যেহেতু আইডি কার্ড চেকের ব্যাপারে বলেছেন, আমাদের যে সকল শিক্ষার্থীদের বৈধ আইডি কার্ড রয়েছে, অর্থাৎ হল কার্ড, ইউনিভার্সিটি কার্ড, লাইব্রেরি কার্ড কিংবা প্রথম বর্ষের শিক্ষার্থী যাদের কার্ড নেই তাদের পে স্লিপ অর্থাৎ ভ্যালিডিটি দেখে আমরা এন্ট্রি দিচ্ছি। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, ভুয়া পরিচয়পত্র দেখিয়ে প্রবেশের সময় দুজনকে গ্রেফতার করা হয়। আমরা ধরেছি এবং ওইটা নিয়ে আমরা কাজও করতেছি। এটা আসলে কোথায় থেকে কেন আসলো, কোনো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিশেষ কোনো স্বার্থন্বেষী মহলের পক্ষে কাজ করতেছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করতেছি। সাধারণ মানুষ যারা তাদের আসলে যারা এই রেগুলারই যে ঢাকা ইউনিভার্সিটিকে হয়তো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাদের জন্য আজকে আসলে একটু ঝামেলা হবে। বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার পর্যন্ত এ অবস্থা জারি থাকবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকায় আছেন তরিক ইসলাম, আমরা চলে যাচ্ছি তার কাছে। তরিক, নীলক্ষেত এলাকার অবস্থা আমাদেরকে জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকার যে মুক্তি ও গণতন্ত্র তরুণ যে গেট, সেই গেটের ঠিক সামনে রয়েছি। আপনাকে একটু দেখাই, আমার ঠিক পেছনেই কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি সকল বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, অর্থাৎ কোনোভাবে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, বিকাল 5টা নাগাদ ডাকসু নির্বাচনের যে ভোট, সেই ভোট শেষ হয়েছে এবং তারপর থেকে কিন্তু গণনা চলছে এবং এই গণনা যত দেরি হচ্ছে ততই এই বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকাতে কিন্তু আমরা উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে, তারা জানতে চায় কে হতে যাচ্ছে ডাকসু নির্বাচনের আগামী দিনের ভিপি, আগামী দিনের জিএস, কারা নেতৃত্বে আসে, এই সব কিছু মিলে তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে এবং তারা কিন্তু উৎসুক জনতা যারা রয়েছে তারা এই নীলক্ষেত এলাকাতে বেশ ভিড় করেছে এবং এরা যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা ঘটতে না পারে, অর্থাৎ ভিতরে যে ভোট গণনা চলছে সেই ভোট গণনা যাতে কোনো ব্যাঘাত না ঘটে, ব্যাহত না হয়, সার্বিক পরিস্থিতি যাতে বজায় থাকে সেইটা নিশ্চিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখেছি যে এই গেট দিয়ে যারা প্রবেশ করছে সকলেরই পরিচয়পত্র দেখা হচ্ছে, পরিচয়পত্র যাচাই করা হচ্ছে এবং যাচাই বাছাই শেষে সব কিছু ঠিক থাকলে তারপরেই মাত্র ঢুকতে দেওয়া হচ্ছে। বিভিন্ন লোকজন কিন্তু ঢোকার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী বা এখানে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক যে টিম রয়েছে তারা সতর্ক অবস্থানে রয়েছে। সবার একটাই উদ্দেশ্য যে সারা দিনব্যাপী যে উৎসবমুখের পরিবেশে ডাকসু নির্বাচন হয়েছে এবং ভোট গণনা যেন সুষ্ঠুভাবে শেষ হয়, সেই ক্ষেত্রে তারা কঠোর অবস্থানে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিনের কিন্তু নানা কল্পনা শেষে আজকে সকাল 8টা থেকে কিন্তু ডাকসু নির্বাচন শুরু হয় এবং 40,000 ভোটার কিন্তু এই নির্বাচনের ভোটার রয়েছে। তারা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং প্রায় 80% ভোট কিন্তু পড়েছে। আর এইবারের নির্বাচনে মূল ফ্যাক্টর হয়ে হিসাব করা হচ্ছে নারী ভোটারদের, বিশেষ করে নারী ভোটাররা যাদের পছন্দ করবে, যাদের ভোট যেদিকে যাবে সেই প্রার্থীরাই কিন্তু জিতে আসবে বা এগিয়ে থাকবে, এমনটাই কিন্তু হিসাব করা হচ্ছে বা প্রত্যাশা করা হচ্ছে। তো সব কিছু মিলে যদি এখনও বলি, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে। কয়েকটি বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে, মানুষ অবৈধভাবে বা উচ্ছৃঙ্খল জনতা যারা রয়েছে তারা ঢোকার চেষ্টা করেছে, কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে এবং তাদের একটাই উদ্দেশ্য, কোনোভাবে যেন এই যে সারাদিনব্যাপী যে সুষ্ঠুভাবে যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেই ভোট নিয়ে কোনো ধরনের যেন কোনো বিশৃঙ্খলা না হয়। তো নাবিলা, রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ তরিক আপনাকে। এর আগে সকাল 8টায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় বহুল আলোচিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। 8টি কেন্দ্রে ভোট দেন শিক্ষার্থীরা। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। তবে বেলা বাড়ার সাথে সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দায়িত্বে অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয় একজন পোলিং অফিসারকে। এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। অন্তর্বর্তী সরকারের প্রথম নির্বাচন পরীক্ষা
ডাকসুর ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে যা শুরু হয় সকাল 8টা থেকে। বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল উৎসবের আমেজ, অনেকটা ঈদের আবহ। প্রাণের ক্যাম্পাস শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। ডাকসু ও হল সংসদ মিলিয়ে 41টি পদে ভোট দেন শিক্ষার্থীরা। এমন অনেকে আছেন যারা জীবনে প্রথমবার ভোট দেন, তাদের অনুভূতি ছিল অন্যরকম। যৌবনের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে ভোট। কখনো আশা করিনি 6-7 বছর পরে আবার ডাকসু ভোটের মতো এমন একটা সেকেন্ড পার্লামেন্ট আমরা পাবো। সবকিছু লিখেই নিয়ে আসছিলাম বলা যায়, তো সেগুলো ধরে ধরে পরীক্ষার খাতায় লেখার মতো এমসিকিউ যেভাবে দিই আমরা, তো এভাবেই দিয়েছি। আমরা তো বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশে ইলেকশনটা কখনো তেমন ভাবে পাইনি। ডাকসুর কোনো কন্ট্রিবিউশন কখনো আমরা দেখিনি, একটা পার্টিকুলার দলের ডমিনেন্সি সবসময় ছিল ক্যাম্পাসের মধ্যে। সবশেষ 2019 সালে ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল, তবে এবারের পরিবেশ একেবারে ভিন্ন। ভয় ডরহীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। লাইফ টাইম একটা অপরচুনিটি। আমি হচ্ছে ডিউতে থাকাকালীন আমি এখন 3rd ইয়ারে পড়ছি আর কি, এরপরে তো আর পাবো না এই সুযোগ। যে ভিপিজিএস, এজিএস এই 4টা চিনি, বাকিগুলোকে চিনতে একটু সমস্যা হয়। কিছুটা ফেস করেছি নেগেটিভ প্রচারণার। এই বছরের ডাকসুটা ভিন্ন, এই কারণে কোনো রাজনৈতিক প্রভাব নাই। আমরা এখানে কোনো লেজুর ভিত্তিক কোনো হচ্ছে যে দল চাই না। এটার কনসিকুয়েন্সেস আসলে ভালোভাবে জাতীয় নির্বাচন আসবে কিনা এটা আসলে বলা যাচ্ছে না। এবার ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি 1035 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শুধু ভিপি পদে ছিলেন 45 জন। আচরণবিধি লঙ্ঘন করে ভোটের দিনও লিফলেট বিতরণ করতে দেখা যায় অনেককে, জানিয়ে অভিযোগ ছিল প্রার্থীদের। আবিদুল ইসলাম খান তিনি ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করেছেন, শুধু নর্মাল লঙ্ঘন না, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? আপনারা তো গত নির্বাচন করেছেন, কেন্দ্রগুলোতে অ্যাক্সেস। এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হব। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর যাবত রয়েছে, ফলে আমি যদি কোনো পদে থাকতাম তাহলে আমি এতদিন অনেক বড় পদে থাকতাম, তাই না? ইতিহাসে প্রথমবার নির্দলীয় সরকারের অধীনে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে তৎপর ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরও অমর 21 হলে একজন প্রার্থীকে 2টি ব্যালট পেপার দেওয়ায় অব্যাহতি দেয়া হয় পোলিং অফিসার জিয়াউর রহমানকে। ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। যেহেতু এরকম একটা প্রশ্ন এসছে, আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ডাকসুর ভোট হবার কথা, কিন্তু প্রতিষ্ঠার 100 বছরে নির্বাচন হয়েছে 37 বার, আর গত 35 বছরের মধ্যে মাত্র 2 বার। গণতান্ত্রিক চর্চা ও ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে এখন থেকে প্রতি বছর ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা। আমি আসলে প্রত্যেক বছরই চাই যে ভোটটা হোক আমাদের ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী। সামনে কি হবে সেটা নিয়ে বলা তো আমার জন্য ডিফিকাল্ট অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড। যে এখনকার যে আমরা একটা নিদর্শন স্থাপন করছি, ইট ইজ আ মেসেজ ফর দি আপকামিং গভর্নমেন্ট, যে আসলে স্টুডেন্টরা এখন পলিটিক্যালি অনেক অ্যাওয়্যার। বিকেল 4টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ, এরপর শুরু হয় গণনা। ডাকসু নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় তাদের সক্রিয় কর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি। সমর্থকরাও ভোট দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। ডাকসু নির্বাচনের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। এর মাধ্যমে এক ধরনের বার্তা পাচ্ছেন তারা, যা আগামী নির্বাচনের আগে মাঠ গোছাতে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি, মাদক, হত্যা, ছিনতাই সহ অন্যান্য অপরাধের বিষয়ে আলোচনা হয়। এ সময় উপদেষ্টা বলেন, মাদক পাচারের অভিযোগে অনেকে গ্রেপ্তার হচ্ছে, তবে তা বেড়েই চলছে। মাদক দমন করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। অনেক বছর পরে ডাকসুতে একটি ভালো ভোট হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের জন্য এটি একটি মডেল হিসেবে কাজ করবে। আগে কোনো একটা ঘটনা ঘটলে এই রিপোর্টটা পেতেই কিন্তু অনেক সময় লাগতো। এখন কিন্তু আপনাদের বা আমাদের টেকনোলজির
উন্নতির জন্য মানে সাথে সাথে একটা জিনিসের খবর পাওয়া যায়। এখনও যেই পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসব মুখরভাবে একটা এই নির্বাচনটা হবে। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য ৩০০টি গাড়ি কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান ২২টি দুর্বল ব্যাংক একীভূত করা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয় মন্ত্রী পরিষদের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সারের দাম কমানো, হাওর অঞ্চলে উড়াল সড়ক করা, এলএনজি আমদানি সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসনের গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে, তবে নির্বাচনের কাজের জন্য কেনা হবে গাড়ি। জনপ্রশাসন যেটা করেছিল অনেকগুলো গাড়ির নষ্ট আছে, তারা ভেবেছে নতুন করে কিনবে, সেটাকে আপনার টুইস্ট করলেন আমার বন্ধু আসবে তার জন্য আমি নাকি গাড়ি দিচ্ছি। সে বন্ধু একটু আহত হয়েছে যে তুমি আমার জন্য গাড়ি দিচ্ছ নাকি এখনই, যখন আসবে তখন ওইটা ঠিক না। এটা বরং আসলে এটা এসেছিল জনপ্রশাসন থেকে, এসেছিল যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে। প্রায় ৩০০-র কাছাকাছি গাড়ি আমরা অ্যালাউ করেছি, ওই ৬০টা গাড়ি না। বেশ কিছু দুর্বল ব্যাংক একীভূত করার কাজ চলছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওটা সিদ্ধান্ত হয়েছে আমি বলবো না, একটা বাংলাদেশ ব্যাংক একটা ওয়ার্ক প্ল্যান করেছে ৫টা ব্যাংক, সেটা ওদিন আমি আসার পরের দিন মিটিং করলাম। ইন প্রিন্সিপাল আমরা বলছি এটা করবো, কিন্তু আমি নাম বলবো না, নাম বললে এটা রান অন দ্য ব্যাংক হয়, কনফিউজ ইস্যু হয়, একটু খারাপ জিনিস হয় যে আমাদেরটা নিয়ে নেবে, অতএব এটা আমরা করবো। আর বাকিগুলো একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো রিঅর্গানাইজ করবো। ওরা এনবিএফ এর এসে করে ২২টার মতো বোধহয় ওরা আইডেন্টিফাই করেছে যে ভালো চলছে না, যেটা লিজিং কোম্পানিগুলো। জাপানে ১ লাখ জনশক্তি রপ্তানির কাজ চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন ইতিমধ্যে নেপাল ২.৫ লাখ রপ্তানি করেছে, কিন্তু পিছিয়ে আছে বাংলাদেশ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ মুহূর্তে প্রচারণায় মুখরিত ক্যাম্পাস এলাকা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থী ও সমর্থকরা, কখনো দল বেঁধে আবার কখনো এককভাবে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে পুরো ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এদিকে সকাল ৯:৩০ থেকে জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেয়া সকল প্রার্থীর ডোপ টেস্ট শুরু হয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১,২৬০ টাকা বেড়ে ২২ ক্যারেটের দাম বেড়েছে ১,৮২,৮১০ টাকা। আজ থেকে দেশের বাজারে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হলো। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৭৪,৫০৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১,৪৯,৫৬৭ টাকা এবং সনাতন স্বর্ণের দাম ১,২৩,৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আরও ৪-৫ জন ওএমএস ডিলার বাড়ানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, এর আগে ওই ওয়ার্ডে ৪ জন ডিলার ওএমএস এর চাল, আটা বিতরণ করতেন। তবে হঠাৎ করেই তা পরিবর্তন করে একজন ডিলার নির্ধারণ করা হয়। এতে বেড়ে গেছে মানুষের দুর্ভোগ। এবার এশিয়া কাপ খেলার খবর।
আবুধাবিতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংকে 189 রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে 26 রানের মধ্যে 2 উইকেট হারায় আফগানরা। এরপর 13 ওভারের মধ্যে 95 রান তুলতে সাজঘরে ফেরেন তাদের 4 ব্যাটার। তবে পঞ্চম উইকেটে 82 রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন সাদিকুল্লাহ আতাল এবং আজমতুল্লাহ উমার জায়। 21 বলে 53 করে আউট হন উমার জায়। আর সাদিকুল্লাহর অপরাজিত 73 রানে 6 উইকেটে 188 রানে চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানিস্তান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। ডাকসু নির্বাচন শেষে চলছে গণনা। ভোট পড়েছে প্রায় 78%। কারচুপির আশঙ্কা ছাত্রদলের। ভোট বানচালকারীদের পরিণতি হবে শেখ হাসিনার মতো, শিবির। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে থমথমে ক্যাম্পাস, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সিনেট ভবনে ভিসির সাথে ছাত্রদলের উত্তপ্ত বাক্য বিনিময়। স্বচ্ছ ভোটের দাবি উপাচার্যের। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে সুষ্ঠু ভোট সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল। এবং নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের জন্য 300টি গাড়ি কেনা হচ্ছে, অর্থ উপদেষ্টা। 22টি দুর্বল ব্যাংক একীভূত করার কাজ করছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।